নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। দেশে ফিরলেন ইরানের ভারতীয় নাগরিকরা। দুটি বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন ভারতীয় নাগরিকরা। শুক্রবার গভীর রাতে ওই দুটি বিমান দিল্লিতে অবতরণ করে। ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেদেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। জানালেন, তার দেশ স্বাধীন হলে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছিল ইরানে। এই পরিস্থিতিতে ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। ইরানকে ধন্যবাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প। কানাডা, চীন, ভারত তিন দেশই আমেরিকা শুল্ক যুদ্ধে জেরবার। আর এবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল চীন। ইরানে খামেনি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ এবং অশান্তির আবহে প্রথম দুটি বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন ভারতীয় নাগরিকরা। শুক্রবার গভীর রাতে ওই দুটি বিমান দিল্লিতে অবতরণ করেছে। তবে এই ফ্লাইটগুলিও কোনো আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অভিযানের অংশ নয় বলেই জানিয়েছে সরকারি সূত্র। ইরানে খামেনি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও অশান্তির আবহে প্রথম দুটি বাণিজ্যিক বিমানে দেশে ফিরল ভারতীয় নাগরিকরা। শুক্রবার গভীর রাতে ওই দুটি বিমান দিল্লিতে অবতরণ করেছে। তবে ওই ফ্লাইটগুলি কোনো আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের অভিযানের অংশ নয় বলেই জানিয়েছে সরকারি মাধ্যম। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনো জরুরি অবস্থার জন্য ভারত প্রস্তুত। এর আগেই ইরানের অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, 15 জানুয়ারি ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ভারত থেকে ইরান রুটের একাধিক বিমানের সময়সূচিতে প্রভাব পড়েছিল। যদিও বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে সূত্রের খবর। আকাশপথ খুলতেই বহু ভারতীয় দেশে ফেরার সিদ্ধান্তও নিয়েছে। দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইরানে থাকা ভারতীয় ছাত্র, পর্যটক ও কর্মীরা। এক এমবিবিএস ছাত্রী জানাচ্ছে, বিক্ষোভের কথা শুনলেও তিনি সরাসরি কোনো অশান্তি দেখেননি। তবে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। এক মাস ধরে ইরানে থাকা আরেক ভারতীয় নাগরিক বলেন, শেষ 2 সপ্তাহে সমস্যাটা বেশ হচ্ছিল। রাস্তায় বেরোলেই বিক্ষোভকারীরা গাড়ির সামনে এসে পড়ত। ইন্টারনেট না থাকায় পরিবার বা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছিল না। খুব উদ্বেগে ছিলাম। আরও একজনের বক্তব্য, তার ক্ষেত্রে বড় সমস্যা ছিল শুধু নেটওয়ার্ক বিভ্রাট। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানান তিনি। দেশে ফিরেই সকলেই ভারত সরকার ও তেহরানের ভারতীয় দূতাবাসের ভূমিকার প্রশংসা করেছে। সংকটের সময় ভারতীয় দূতাবাস নিয়মিত পরামর্শ জারি করেছে। তীর্থযাত্রী, পর্যটক, ছাত্র ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে জানিয়েছেন ভারতীয়রা। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল খামেনি সরকারের বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি করছিল, গত 2 সপ্তাহে হিংসাত্মক দমন-পীড়নে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সরকারের মধ্যে পাল্টা হুমকি যুদ্ধর পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের সুর কিছুটা নরম হয়েছে এবং নিরাপত্তার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় উত্তেজনাও কমেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে ইরানে প্রায় 9000 ভারতীয় নাগরিক রয়েছেন। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিদেশ মন্ত্রক। প্রয়োজনে আরও বড় কড়া পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে নয়াদিল্লি। সব মিলিয়ে অশান্তির ছায়া কাটাতে শুরু করলেও ইরানের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই মনে করছে কূটনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেদেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। জানিয়েছেন, তার দেশ স্বাধীন হলে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। দুই দেশ আরও কাছাকাছি আসবে। এবার ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেদেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। জানালেন, তার দেশ স্বাধীন হলে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। দুই দেশ আরও কাছাকাছি আসবে।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইরান সফরের স্মৃতিচারণাও করেছেন তিনি। ইরানের প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র যুবরাজ পাহলভি ৬৫ বছর বয়সী যুবরাজ বর্তমানে আমেরিকায় থাকেন। ১৯৭৯ সালে তেহরানে ইসলামিক বিপ্লবে তার পিতা ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই তিনি ইরানের বাইরে বাস করছেন। বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় শাসক আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যে গণ আন্দোলন শুরু হয়েছে, বাইরে থেকেও তার অন্যতম মুখ হয়ে উঠেছেন পাহলভি। তার বাণী বিদ্রোহীদের উদ্ভূত করেছে। শুক্রবারও সমাজ মাধ্যমে ইরানবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যুবরাজ। নতুন করে নতুন উদ্যমে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন। লিখেছেন, তোমাদের ক্রোধ এবং বিদ্রোহের আওয়াজ আরও জোরদার করো। গোটা বিশ্ব তোমাদের সাহস দেখেছে। এই বিপ্লবে সকলে তোমাদের সমর্থন করবে। শুক্রবার আমেরিকায় একটি সাংবাদিক বৈঠকে ভারতের প্রসঙ্গ তুলেছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ। বলেছেন, গণতান্ত্রিক ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রেক্ষাপটে যে কোনো দেশের সঙ্গেই সুসম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে আমরা একটা সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাস লক্ষ্য করি। আমার মনে হয় দেশ হিসাবে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত। এটাই সুসম্পর্ক ও সহযোগিতার পথ হয়ে উঠতে পারে। ইন্দিরার ইরান সফরের কথা বলতে গিয়ে পাহলভি বলেন, আমি তখন খুব ছোট ছিলাম। ভারত এবং ইরানের সম্পর্ক অনেক পুরনো। বিবিধ আন্তর্জাতিক সংকটে ভারতের সহযোগিতা ইরানের প্রয়োজন হবে মনে করেন পাহলভি। তিনি বলেন, পৃথিবীতে এখন আমাদের সামনে অনেক সংকট রয়েছে। জ্বালানির সমস্যা, জ্বালানির ঘাটতির সমস্যা, জনসংখ্যার সমস্যার মোকাবিলা করতে হবে। পাহলভি মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অবস্থান প্রথম সারিতে। প্রযুক্তি, ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে তাই ইরান এবং ভারতের পারস্পরিক সহযোগিতা দেখতে চেয়েছেন তিনি। তার কথায়, আশা করি আমরা যখন স্বাধীন হব আবার নতুন করে সব শুরু করতে পারব। ২ সপ্তাহের বেশি সময় ধরে ইরানে বিদ্রোহ চলছে। খামেনি ধর্মীয় শাসন ধূলিসাৎ করতে পথে নেমেছে জনতা। কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করা হচ্ছে। এখনো পর্যন্ত আন্দোলনে ২৬০০র বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহীদের পাশে থেকে খামেনিকে একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছেন। ইরানের সামরিক পদক্ষেপের কথাও বলেছেন। তবে গত কয়েকদিনে ইরান কিছুটা শান্ত হয়েছে। ট্রাম্পও নরম করেছেন সুর। এই পরিস্থিতিতে দেশবাসীকে ফের জ্বলে ওঠার ডাক দিলেন নির্বাসিত যুবরাজ। হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিন ধরেই যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছিল ইরানে। শোনা যাচ্ছিল মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। ইরানকে ধন্যবাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরেই যুদ্ধের বেগ ঘনিয়ে আসছিল ইরানে। বিমান হানার আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল আয়াতুল্লাহ খামেনেইয়ের প্রশাসন। মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে, এমনটাই শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি ধন্যবাদ দিয়েছেন ইরানকে। জানিয়ে দিলেন, সরকার বিরোধী আন্দোলনে নামা ৮০০রও বেশি বিদ্রোহীদের মৃত্যুদণ্ডের ঘোষণা করেও পিছিয়ে এসেছে তেহরান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে বলতে শোনা গিয়েছে, ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। গতকালই ৮০০রও বেশি মানুষকে ফাঁসি দিতে যাচ্ছিল তারা, কিন্তু অবশেষে বাতিল করা হয়েছে তা। এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই, ধন্যবাদ জানাই ইরানকে। পরে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালেও একই অভিব্যক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা অত্যন্ত বিরল, ফলে মনে করা হচ্ছে এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপ থেকে সরে আসবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি ধন্যবাদ দিলেন ইরানকে। জানিয়ে দিলেন, সরকার বিরোধী আন্দোলনে নামা ৮০০রও বেশি বিদ্রোহীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেও পিছিয়ে এসেছে তেহরান। এই সিদ্ধান্তকে স্বাগত। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইয়ের বিরুদ্ধে গড়ে ওঠা বিক্ষোভের দমনে তেহরানের ভূমিকার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ট্রাম্প হস্তক্ষেপের হুমকিও দিয়েছিলেন, জানিয়েছিলেন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমেরিকাকে আসরে নামতেই হবে। শোনা যাচ্ছিল যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করেছে।
কিন্তু বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের বিরতি বিষয়টিকে অন্য চেহারা দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। অন্যদিকে সৌদি আরব, মিশর, কাতার, ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে দাবি একটি সংবাদ সংস্থার। জানা যাচ্ছে, এই 4 দেশের তরফে আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে, ইরানের আক্রমণ করলে তাদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। অন্যদিকে ইরানকে সতর্ক করা হয়েছে, মার্কিন ঘাঁটিগুলিতে হামলা করলে তা সেই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মুখে ইরানের সম্পর্কে নরম বক্তব্য বুঝিয়ে দিল সম্ভবত মধ্যপ্রাচ্যের যুদ্ধের আকাশসীমা নীল হতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রিনল্যান্ড কেনা নিয়ে ফের আগ্রাসী মেজাজে ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকি দিলেন। আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনায় যে সমস্ত দেশ বাধা দেবে অথবা সমর্থন করবে না তাদের উপর চড়া হারে শুল্ক চাপানো হবে। গ্রিনল্যান্ড কেনা নিয়ে ফের আগ্রাসী মেজাজে ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকি দিলেন। আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনায় যে সমস্ত দেশ বাধা দেবে অথবা সমর্থন করবে না তাদের উপরে চড়া হারে শুল্ক চাপানো হবে। হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন আমেরিকার। এই বিষয়ে তিনি কোনো আপোষ করবেন না। ট্রাম্পের এই ঘোষণা ন্যাটো এবং আমেরিকার ইউরোপীয় মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তিনি অতীতে ফ্রান্স ও জার্মানির ওষুধের উপরে শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতেও একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি রাশিয়া ও চীনের মোকাবিলায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ইউরোপের একাধিক দেশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, কৌশলগত এই অঞ্চলে সেনা পাঠানোর কথাও ভাবছে একাধিক ইউরোপীয় দেশ। ডেনমার্ক জানিয়ে দিয়েছে দ্বীপে তাদের সেনা উপস্থিতি বাড়াবে। তবে শুধু ইউরোপে নয়, ঘরের অন্দরেও বাধার মুখে ট্রাম্প। আমেরিকান কংগ্রেসের এক প্রতিনিধি দল সম্প্রতি কোপেনহেগেন সফরে গিয়ে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছেন। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিদেশ মন্ত্রীদের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে মৌলিক মতপার্থক্য দূর না হলেও আলোচনা চালিয়ে যেতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। ট্রাম্পের এদিনের শুল্ক হুমকির পর গ্রিনল্যান্ড বিতর্কে জল কোথায় গড়ায়, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। কানাডা, চীন, ভারত এই 3 দেশকে এক সুতোয় বেঁধেছে আমেরিকা। 3 দেশই আমেরিকার শুল্ক যুদ্ধে জেরবার। এই আবহে মার্কিন রাজ্যে ছাড়াও অন্যান্য বাজার খোঁজার চেষ্টা করছে কানাডা। আর এবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল বেজিং। একে খালিস্তানির কাঁটায় ভারতকে বিদ্ধ করে রেখেছিল কানাডা। এবার মার্ক কার্নির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল বেজিং। জোড়া ফলায় বিদ্ধ হতে চলেছে ভারত। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির চীন সফরের সময় দুই দেশের বাড়তে থাকা বন্ধুত্ব চিন্তার ভাঁজ ফেলেছে নয়াদিল্লির কপালে। কানাডা, চীন, ভারত এই 3 দেশকে এক সুতোয় বেঁধেছে আমেরিকা। 3 দেশেই আমেরিকা শুল্ক চাপিয়েছে এবং সেই শুল্কে জেরবার এই 3 দেশ। এমনকি কানাডাকেও আমেরিকার 51তম প্রদেশ হিসেবে অধিগ্রহণের হুঙ্কারও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় মার্কিন বাজার ছাড়াও অন্যান্য বাজার খোঁজার চেষ্টা করছে কানাডা। এই কারণেই কার্নির চীন সফর অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানিয়েছে তিনি দুই দেশের সম্পর্কের উন্নতির কাজ চালিয়ে যেতে চান। অন্যদিকে কানাডা চীন সম্পর্কের উষ্ণতার চাপ বাড়ছে ভারতের ওপরে। কানাডায় এক বড় অংশের শিখ নাগরিক রয়েছে। তাদের ভোট নিশ্চিত করতেই কানাডার বেশিরভাগ সরকার খালিস্তানি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থায় ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত চলতে থাকা চীনের সঙ্গে কানাডার এই নতুন বন্ধুত্ব অর্থনৈতিক ভূ রাজনৈতিক পরিসরকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং সেই দিকে নজর রাখছে নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক।
তাইওয়ানকে ঘিরে বেজিংয়ের সঙ্গে টানাপোড়েনের আবহে নতুন কৌশলগত পদক্ষেপ গ্রহণ করল টোকিও। জাপান সরকার ফিলিপিন্সের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। ওই চুক্তিতে যৌথ সামরিক প্রশিক্ষণ, গোলা বারুদ, জ্বালানি, খাদ্য, প্রতিরক্ষা এবং চিকিৎসা বিনিময়ের কথা বলা হয়েছে। তাইওয়ানকে ঘিরে বেজিংয়ের সঙ্গে টানাপোড়েনের আবহে নতুন কৌশলগত পদক্ষেপ করল টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় স্বাক্ষরিত অ্যাকুইজিশন এবং ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট শীর্ষক ওই চুক্তিতে যৌথ সামরিক প্রশিক্ষণ এবং আপৎকালীন পরিস্থিতিতে গোলা বারুদ, জ্বালানি, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ও চিকিৎসা সরঞ্জামের করমুক্ত বিনিময়ের কথা বলা হয়েছে। চুক্তি সইয়ের পরে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও ফিলিপিন্সের বিদেশমন্ত্রী থেরেসা লাজারো এক যৌথ বিবৃতিতে বলেন, জরুরি পরিস্থিতিতে আমরা একে অপরের পাশে দাঁড়াব। দক্ষিণ চীন সাগর ঘিরে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে ফিলিপিন্সের। ওই অঞ্চলে লাল ফৌজের দাপট প্রতিরোধ করতে এবং তাইওয়ানের নিরাপত্তার স্বার্থে 2024 সালে সামরিক জোট স্কোয়াড গঠন করেছে আমেরিকা। জাপান ও ফিলিপিন্স দুই দেশই তার সদস্য। ফিলিপিন্স এবং চীনের বিরোধ দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। ফিলিপাইন দ্বীপের পালাওয়ান থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে 1999 সালে ফিলিপিন্স নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজে অস্থায়ী নৌঘাঁটি বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় 2 দশক আগে। এরপরে 2012 সালে ফিলিপিন্সের কাছ থেকে স্কারবোরো শোলে দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ PLA। জানিয়ে দুদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। 2016 এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট বাণিজ্য সামগ্রীর প্রায় 21% দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহন করা হয়। বিগত কয়েক বছরে সেই পরিমাণ আরও বেড়েছে। ফলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের সংঘাতের পারদ চড়ছে। ফিলিপিন্সের পাশাপাশি ভিয়েতনাম, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশও শি জিনপিং সরকারের আগ্রাসী নীতির বিরোধিতা করেছে অতীতে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে দেশের সঙ্গে আর্থিক ও সামরিক সমঝোতা গড়ে তোলার এই জাপানি উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের অনেকেই। গত নভেম্বরে জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ানে কবজা করার চেষ্টা করে তবে তারা চুপ করে বসে থাকবেন না। এরপরে চীনা প্রতিরক্ষা দপ্তর হুঁশিয়ারি দিয়েছিল, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখে পড়বে জাপান। জবাবে চীনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছিল টোকিও। সেই উত্তেজনা প্রশমন করতে সেই সময় হস্তক্ষেপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক বছর আগে তাইওয়ান সংলগ্ন জাপানি দ্বীপ সেনকারুর নাম হঠাৎ করেই বদলে দিয়াও করে দিয়েছিল চীন। বেশ কয়েকবার তার জলসীমায় রণতরীও পাঠায় লাল ফৌজ। এই নিয়ে আন্তর্জাতিক স্তরে টোকিও বারবার অভিযোগ জানালেও তাতে পাত্তা দেয়নি বেজিং। উল্টে অন্যায়ভাবে সংশ্লিষ্ট দ্বীপটি জাপান দখল করে রেখেছে বলে পাল্টা প্রচার চালিয়ে যাচ্ছে জিনপিং সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। আগেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব তুলেছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। নোবেল কমিটির অনুমোদন না মিললেও ট্রাম্পকে সম্মান জানাতে নিজের মতো করেই এগোলেন মাচাদো। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্পের হাতে তুলে দিলেন নোবেল পুরস্কার। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠল নোবেল পুরস্কার। সৌজন্যে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি, কিন্তু দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন নিজের পুরস্কার তিনি তুলে দিতে চান মার্কিন প্রেসিডেন্টের হাতে। সেই কথা মতোই বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো এবং মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন নিজের নোবেল পুরস্কার। ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর মতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার ডোনাল্ড ট্রাম্প, তাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিজের নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান বলে জানিয়েছিলেন।
তারপরে ভেনেজুয়েলায় অপারেশন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে মার্কিন ফৌজ। এই বিষয়টিকে ভেনেজুয়েলায় স্বাধীনতার সূর্যোদয় বলে উল্লেখ করেন নোবেলজয়ী। এমনকি ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্টও বেছে দিয়েছিলেন। অনেকে মনে করেছিলেন মাচাদোকে ভেনেজুয়েলার নেতৃত্বে আনতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন মাদুরোর ডেপুটি ডেলসি রড্রিগেজের সঙ্গে ওয়াশিংটন কাজ করতে রাজি। তারপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি। শপথ গ্রহণের দিন 10 পরেই হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন মাচাদো। নিজের নোবেল পুরস্কার তুলে দেন মার্কিন প্রেসিডেন্টের হাতে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছি মার্কিন প্রেসিডেন্টের হাতে। আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে তিনি যে পদক্ষেপ করেছেন সেটার কৃতজ্ঞতা হিসেবেই এই পুরস্কার তুলে দিলাম। দীর্ঘদিন ধরেই নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে ঢাক পিটিয়েছেন। শেষ পর্যন্ত নোবেল পুরস্কার হাতে পেয়ে একগাল হেসে তিনি বলেন, হাতে পুরস্কার তুলে দিল। সূত্রের খবর, নোবেল পুরস্কারের পদক নিজের কাছেই রেখে দেবেন নাকি মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত সেই পুরস্কার জোটেনি তার। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।